এক বৃষ্টির রাতে হঠাৎ করেই একজন লয়ারের রাস্তায় খুন হয়ে যায়। কিন্তু খুনটা কে করেছে? সকল প্রমাণের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করে নেয় একজন সাধারণ লোককে, যে ছোটখাটো আগে চুরি করত, কিন্তু এখন সেই সব কিছুই ছেড়ে দিয়েছে। যদি সেই খুনটা করে থাকে তাহলে তার সাথে সেই লয়ারের কি সম্পর্ক ছিল বা কি শত্রুতাই ছিল? সেই আসামির স্ত্রী মনে প্রাণে বিশ্বাস করে তার স্বামী কোনোভাবেই খুন করতে পারে না। যখনই একজন লয়ার এই কেসটা ইনভেস্টিগেশন করতে থাকে, কেস থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার মতো কিছু তথ্য আর রহস্য। তো কিভাবে এই কেসটার সমাধান হয়েছিল আর কেই বা আসলে খুনটা করেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল মুভি লিগেলে বীর। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুরুতেই বৃষ্টির রাতে জেপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের মিটিং রুমে দেখানো হয়, যেখানে বসেছিল লয়ার বালা। বালা আসলে সেখানে এসেছিল জেপি কনস্ট্রাকশনের মালিকের সাথে মিটিং করার জন্য, কিন্তু সে তখন না থাকায় সেই মিটিং রুমে বালা একাই বসেছিল। আর যেহেতু রাতের বেলা, তাই মিটিং রুমে আর কেউ ছিল না। আর এই সুযোগে বালা তার প্রেমিকার সাথে কথা বলছিল। আর যেহেতু একাই ছিল, সেখানে সে অনেক রোমান্টিক কথাও বলছিল। কিন্তু কিছুক্ষণ পরেই জেপি কনস্ট্রাকশনের মালিকের বিয়ে তাকে কল করে আর বলে, স্যার আজকে শহরের বাইরে গেছে, আসবে না, তোমাকে অন্য একদিন আসতে হবে মিটিংয়ের জন্য। বালা বলে, আমি এতক্ষণ বসে রইলাম, আপনি আমাকে আগে বলতে পারতেন। যাই হোক, বালা ফোনটা রেখে তার গার্লফ্রেন্ডকে বলে, মিটিং আজকে হবে না, বাসায় যেতে হবে, আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই এখন ফোনটা রাখতে হবে। সে তার প্রেমিকার থেকে বিদায় নিয়ে বাইরে বের হয়ে পড়ে তার বাইকের কাছে যাওয়ার জন্য। ঠিক তখনই সেই মিটিং রুমের সিসিটিভি ফুটেজে দেখা যায় বালা একটু পরে আবারও সেদিকে ফিরে এসেছে, কিন্তু তখন সে আহত অবস্থায় ছিল। আর মিটিং রুমের দরজার সামনেই সেখানে সে পড়ে মারা যায়। কেউ তাকে খুন করেছে, খুন করলেই বা কে করেছে সেটা দেখা যায় না, সিন কাট হয়ে যায়। এরপরে লয়ার বীরকে দেখানো হয় যে অনেকদিন পরে দেশে ফিরেছে, কিন্তু দেশে ফিরে বাসায় আসার পরে তার বাবা তাকে দেখে একেবারেই খুশি নয়। বীরের প্রতি তার বাবা মা এতটাই রেগেছিল যে বীরের বাবা যখন বীরকে দেখে, সে তার স্ত্রীকে ডেকে বলে, আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি, দরজাটা লাগিয়ে দাও, কুকুর এসে দাঁড়িয়ে রয়েছে। বীর কথাটা শুনে অনেক কষ্ট পায়। বীরের বাবা সেখানে চলে যায়। বীরের মা সেখানে এসে বীরকে দেখার পরে অবাক হয়ে যায়। বীর তার মাকে কিছু বলতে চায়, কিন্তু বীরের মা তাকে থামিয়ে দিয়ে বলে, এত দূর থেকে এসেছো, গোসল করে নাও। গোসল করতে করতেই বীরের মা তার জন্য খাবার বাড়ে। বীর খেতে খেতে তার মাকে বলতে থাকে, আমি আমেরিকাতে গিয়েছিলাম কারণ। ঠিক তখনই তার মা তাকে আবারও আটকে দেয় আর বলে, তুমি ফিরে এসেছো, এটাই অনেক। এদিকে লয়ার বালার মৃত্যুতে হইচই পড়ে যায়। পুলিশ অফিসার অ্যান্টনি সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে যে লাশটা প্রথমে কে দেখেছে। জানা যায় সকাল 4:30 যখন পেপার বয় পেপার দিতে এসেছিল, তখনই বালার লাশটা পড়ে থাকতে দেখা যায়। সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরাও চলে আসে, তারা এভিডেন্স কালেক্ট করতে থাকে। অ্যান্টনি বলে, একজন লয়ারের খুন হয়েছে, কেসটা অনেক সেন্সিটিভ, খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। এরপরে বীর চলে আসে রঘুবীর নামের অন্য একজন লয়ারের অফিসে, কিন্তু রঘুবীর বীরকে দেখার পরেই রেগে যায় এবং তাকে চরম অপমান করে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। বীর বলে একবার তার কথা শোনার জন্য, কিন্তু রঘুবীর বলে সে তার কোনো কথাই শুনবে না, তার জন্যই আজকে তার এই অবস্থা। তার ট্যালেন্টের উপরে ভরসা করেই তারা এই ল ফার্মটা খুলেছিল, কিন্তু সে তো সুযোগ বুঝে চলে গিয়েছিল, আর তার জন্যই আজকে তার লয়ার হয়েও একজন ব্রোকারের কাজ করতে হচ্ছে। বীর বলে, আমার কথাটা তো শোনো, আমি জানি তুমি আমার ভরসায় ল ফার্ম খুলেছিলে, কিন্তু আমি মনে করেছিলাম টাকা পয়সায় সবকিছু, টাকা পয়সায় স্বাধীনতা, আর এই জন্যই আমি আমেরিকায় চলে গিয়েছিলাম, কারণ আমি আমার বাবার ভরসা পূরণ করতে পারিনি। সেখানে যাওয়ার পরে আমি সবকিছু আলাদাভাবে শুরু করেছিলাম, একটা কোম্পানিতে জব নিয়েছিলাম, আর কয়েক বছরের মধ্যেই আমি সেই কোম্পানির বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ডও পেয়ে যাই। আর সেই দিনই সেই কোম্পানি থেকে আমি চাকরিও ছেড়ে দিয়েছিলাম, আর সেখান থেকে যা কিছু সেভিংস করেছিলাম আরও কিছু পার্টনারশিপে আমি একটা কোম্পানিও দাঁড় করাই। আর একটা সময় সেই কোম্পানিতেও আমি অনেক লাভবান হই, যার ফলে আমার কোম্পানিটা অনেক বেশি গ্রো করে। আমার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছুই ছিল। এরপরে একদিন কফি শপে আমি একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটিকে প্রথম দেখাই আমি ভালোবেসে ফেলি, কিন্তু বলার সাহস হয়নি। এই জন্য টানা 6 মাস সেই কফি শপে যেয়ে আমি শুধু বসে বসে তাকে দেখতাম। আর এভাবেই একটা বছর কেটে যায়। অবশেষে সাহস নিয়ে আমি মেয়েটির কাছে চলে যাই এবং তাকে প্রপোজালের কথা বলি যে 1 বছর ধরে আমি শুধু তাকে দেখেই যাচ্ছি। তখন মেয়েটাও বলে 1 বছর ধরে সেও তাকে দেখার জন্যই একই সময় একই কফি শপে আসতো। আর এভাবেই তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়। কিছুদিন তাদের ভালোবাসার গল্পটা ভালোই চলে, এরপরেই তারা বিয়ে করে নেয়।
কিছুদিন পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। আর এরই মধ্যে বীর তার কোম্পানির কাজে অনেক বেশি বিজি হয়ে যায়। তার কোম্পানিতে কিছুটা লস হচ্ছিল, যার ফলে বীর আরো বেশি বিজি হয়ে যায়। তার স্ত্রী প্রেগনেন্ট ছিল, ওই সময় তাকে যে সময়টা দেয়া দরকার ছিল বীর সেটা দিতে পারেনি। আর একদিন হঠাৎ করেই জানতে পারে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বীর দৌড়ে যখন সেখানে যায় তখন সে জানতে পারে যে তার স্ত্রী ইতোমধ্যে মারা গেছে। আসলে বীরের স্ত্রীর প্রসব বেদনা উঠেছিল, আর সেই সময় সে তাকে কলও করেছিল, কিন্তু বীর মিটিংয়ে থাকায় সে ফোনটা ধরতে পারেনি। আর সময় মতো হসপিটালে না নিয়ে আসার কারণে সে মারা গেছে। তখনই বীর বুঝতে পেরেছে যে টাকা পয়সা সবকিছু নয়। আর এরপরে বীর সবকিছু ছেড়ে ইন্ডিয়াতে চলে এসেছে, কিন্তু যাওয়ার আগে সে কাউকে কিছুই বলে যায়নি। আর এই জন্যই বাড়ির সবাই তার উপরে নারাজ। বীরের ঘটনা শুনে তার বন্ধু রঘুবীর তাকে মাফ করে দেয়। রঘুবীর বলে, যা হবার হয়েছে, তুমি কালকে আবারও এখানে জয়েন করো। বীরও রাজি হয়ে যায়। রঘুবীর তো মেনে গিয়েছিল, কিন্তু তার বাবা মা এখনো তাকে মেনে নিতে পারেনি। একদিন বীরের বাবা খেতে বসে তার গলায় খাবার আটকে যায়। ঠিক তখনই বীর তার জন্য পানি নিয়ে আসে, কিন্তু বীরের বাবা সে পানি না খেয়ে নিজে বোতল নিয়ে তারপরে পানি খায়। এতে বীর অনেক কষ্ট পায়। এদিকে হাইকোর্টের সামনে উকিলরা আন্দোলন করছিল। তাদের একটাই দাবি, যখন কোনো মানুষ বিপদে পড়ে বা তার সাথে অন্যায় হয়, একজন লয়ার বা উকিল তাকে ন্যায্য বিচার পাইয়ে দেয়। কিন্তু যখন একজন উকিলেরই খুন হয়ে গেছে, তখন তার ন্যায় বিচার কে করবে? সেদিন বীরও রঘুবীরের সাথে আদালতে গিয়েছিল। এই আন্দোলন দেখার পরে সে রঘুবীরকে জিজ্ঞেস করে কি হয়েছে। রঘুবীর বলে, বালা নামের একজন লয়ারের খুন হয়ে গেছে, সেটা নিয়ে আন্দোলন করা হচ্ছে। তোমার কি মনে আছে আমাদের কলেজে একজন গেস্ট লয়ার হিসেবে স্পিচ দিতে গিয়েছিল লয়ার সাতিয়া? তুমি জানো তো, সেই আন্দোলনটাকে পরিচালনা করছে। কিন্তু বীর মনে করতে পারে না কে এই সাতিয়া। তখন রঘুবীর বলে, আরে তোমার মনে নেই আমরা যখন ফাইনাল ইয়ারে ছিলাম তখন একজন লোকের উপরে একটা খুনের দায় এসে চাপে, যে সেই লোকটা তার স্ত্রীকেই খুন করেছে। কিন্তু সেই খুনের কেসটাই সাতিয়া নিয়েছিল এবং সেই লোকটাকে নির্দোষ প্রমাণ করেছিল। আর সেই কেসের ভিতরে অনেক টুইস্ট ছিল, যার ফলে সেই কেসটা চারপাশে চর্চায় ছিল। আর সেই কেস সমাধান করার পরপরই সাতিয়ার অনেক নাম ডাক হয়ে যায়। অবশেষে বীর চিনতে পারে। এরপরেই সেই সাতিয়াকে দেখা যায় পুলিশের সামনে ইন্টারভিউ দিতে। সে মিডিয়াকে বলছিল পুলিশকে 2 দিন সময় দেওয়া হলো। পুলিশ যদি এই 2 দিনের ভিতরে লয়ার বালার খুনিকে বের করতে না পারে এবং অ্যারেস্ট করতে না পারে, তাহলে এই আন্দোলন আরো বড় রূপ নেবে, যার ফলে পুলিশের বিপদ হতে পারে। উপর থেকেও পুলিশের উপরে চাপ দেওয়া হচ্ছিল, যার ফলে পুলিশ অফিসার অ্যান্টনি এই কেসটা নিয়ে আরো বেশি দৌড়ঝাঁপ শুরু করে। সে বালার বাবাকে ডাকে এবং জিজ্ঞেস করে বালার ব্যাপারে। বালার বাবা বলে তার ছেলে খুবই শান্তশিষ্ট, নম্রভদ্র, তার ছেলের সাথে কারো কোনো ঝামেলাই নেই। কে তার ছেলেকে খুন করলো? অ্যান্টনি বলে, ভালো করে মনে করুন, নয়তোবা কেউ একজন লোককে কেনই বা খুন করা হবে। বালার বাবা ঠিকঠাক মনে করার পরে বলে, হ্যাঁ, একদিন বালাকে নিয়ে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে একজন লোক এসে বালাকে মারতে শুরু করে। বাস স্ট্যান্ডে থাকা লোকেরা বালাকে তখন বাঁচায়। আমি যখন সেই লোকটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করেছিলাম, বালা বলছিল সে জানে না এই লোকটা কে। এছাড়া বালা আরও একদিন বাড়িতে আহত অবস্থায় ফিরে এসেছিল। আমি যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, বালা বলল তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। যদিও তখন আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন আমি পুরোপুরি বিশ্বাস করি সেই দিন বালার বাইক অ্যাক্সিডেন্ট নয়, বরং সেই লোকটাই হয়তোবা বালাকে মারধর করেছে। বালার বাবা কান্না করতে করতে বলে, যে করেই হোক আমার ছেলের খুনিকে খুঁজে বের করুন। এরপরেই পুলিশ জেপি কনস্ট্রাকশনের সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। পুলিশ অফিসার অ্যান্টনি সেখানে বালার খুনিকে দেখতে না পেলেও সেই সিসিটিভি ফুটেজে সে একটি মেয়েকে দেখতে পায়। এই মেয়েটি বালার লাশ দেখার পরে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ অফিসার অ্যান্টনি সন্দেহ করতে থাকে এই মেয়েটা নিশ্চয় কিছু জানে। এই জন্য বালার মৃত্যুর কিছু সময়ের আগের সিসিটিভি ফুটেজ দেখে, যেটা জেপি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং থেকে একটু দূরে ছিল। সেখানকার আগের ফুটেজ দেখার সময় সে দেখতে পায় মেয়েটি যখন সেই দিক দিয়ে আসছিল, সে একটি লোকের সাথে ধাক্কা খেয়েছিল। আর সেই লোকটা বালাকে যেখান থেকে মার্ডার করা হয়েছে সেই দিক থেকেই আসছিল। এরপরে মেয়েটি বালার সেখানে এসেছিল এবং বালার লাশটা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এরপরেই দেখা যায় সেই মেয়েটিকে, যার নাম ছিল বিধি। বিধি জেপি কনস্ট্রাকশন এরিয়াতেই একটি আইটি কোম্পানিতে কাজ করে। আর সেদিন সে কাজ শেষ করেই আসছিল। এরপরে সে বালার মৃত্যুটা দেখে। বালার লাশটা দেখার পরে সেদিন তো সে ভয়ে পালিয়ে এসেছিল, কিন্তু সেটা এখনো সে তার মাথা থেকে বের করতে পারছে না। আর সেই দিনের ঘটনা তার বারবার মনে আসছিল। সে দুঃস্বপ্নে দেখছিল, আর এতে কোনোভাবে সে স্থির থাকতে পারছিল না। অন্যদিকে সেই দিনের এই ঘটনাটা বিধি কাউকে বলতেও পারছিল না। একদিন বিধির মা তাকে বলে, তোমার বিয়ে ঠিক করেছি আমরা,
ছেলেটির নাম পঙ্কজ। তুমি এক কাজ করো, বিয়ে হওয়ার আগে তুমি একবার ওর সাথে দেখা সাক্ষাৎ করে নাও, আর ফোন নাম্বারটা নিয়ে যাও। ওর সাথে কথা বলে তুমি একটা ডেট এবং জায়গা ফিক্সড করে নাও, আর দুজনেই একসাথে দেখা করো। বিধি তার মায়ের কথা মতো পঙ্কজের ফোন নাম্বার নিয়ে তাকে কল করে, কিন্তু সে কথা বলতে পারছিল না, কারণ তার মনের ভেতরে এখনো বালার মৃত্যুটা নিয়ে একটা ট্রমা তৈরি হয়েছে, যেটা থেকে সে বেরিয়ে হতে পারছিল না। কিন্তু তারপরও কোনোভাবে সে পঙ্কজের সাথে দেখা করার জন্য একটা ডেট আর জায়গা ফিক্সড করে নেয়। এদিকে বীরের বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক চলে আসে, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। বীর ডক্টরের সাথে কথা বলে জানতে পারে এটা তার বাবার দ্বিতীয় হার্ট অ্যাটাক। এরপরে যদি আবারও হয় তাহলে তার বাবা নিশ্চিতভাবে মারা যাবে। এজন্য সে তার মাকে জিজ্ঞেস করে সেটা কখন এবং কিভাবে হয়েছিল। তখন বীরের মা বলতে শুরু করে, তুমি যখন কাউকে কিছু না বলে আমেরিকাতে চলে গিয়েছিলে তখন এসেছিল। এরপরেই বীরের মা তাকে একটা সত্যি বলতে থাকে যে বীরের বাবা আগে একজন রেলওয়ে কর্মকর্তা ছিল, কিন্তু একজন লোক তার সাথে চিটিং করে, তাকে ফাঁসিয়ে দেয়, আর সেই অপরাধে বীরের বাবার চাকরি পর্যন্ত চলে গিয়েছিল। বীরের বাবা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একজন লয়ার ঠিক করেছিল, কিন্তু সেই লয়ার সেই লোকটার কাছ থেকে ঘুষ নিয়ে বীরের বাবাকেই হারিয়ে দিয়েছিল। আর সেই দিন থেকে বীরের বাবা অনেক কষ্ট পাওয়ার পরে মনে মনে ঠিক করে নিয়েছিল জীবনে যাই হোক না কেন বীরকে একজন আদর্শ লয়ার হিসেবে সে বড় করে তুলবে। কিন্তু যখন তোমার লয়ার পড়া কমপ্লিট হয় এবং তোমার প্র্যাকটিস করার সময় চলে আসে, তখন তুমি বেশি টাকা ইনকাম করার জন্য আমেরিকাতে চলে যাও, আর এতে তোমার বাবা অনেক বড় একটা শক পায়, আর তখনই হার্ট অ্যাটাকটা এসেছিল। বীর কথাটা শুনে অবাক হয়ে যায়, কারণ বীর সবসময় ভেবেছে তার বাবা তার নিজের স্বপ্ন বীরের উপরে চাপিয়ে দিয়েছে, কিন্তু বীর এই ঘটনাটা আগে কখনো জানত না, কারণ বীরের কখনোই লয়ার হওয়ার ইচ্ছে ছিল না। তার লয়ারের পড়াশোনা একেবারেই ভালো লাগতো না, কিন্তু বীর কখনো তার বাবার এই দিকটা জানতই না। এমনকি সে তার বাবার কথাটাও কখনো বোঝার চেষ্টা করেনি, সে সবসময় তার বাবাকে ভুল বুঝে গেছে। তারপরও বীর ভাবে যে এখনো সময় শেষ হয়ে যায়নি, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবই। এরপরে বীর রঘুবীরের কাছে চলে যায়, আর তার বাবার পুরো ঘটনা বলে সে রঘুবীরের কাছে প্র্যাকটিস করার জন্য কিছু কেস চায়। রঘুবীরও তাকে কেস দিয়ে দেয়। কেস লড়ার সময় বীর কোর্টে অনেক ভালো ইংলিশে লেকচার দেয়, কিন্তু আইনের যে মারপ্যাচ ছিল সেগুলো সে বুঝতো না অতটা, আর যার ফলে সে বারবারই কেস হেরে যাচ্ছিল। আর এর সাথে সাথে জজ তাকে বারবারই উপদেশ এবং কথা শোনাচ্ছিল, আর বলছিল আইনের বইগুলো ভালো করে পড়ে আসার জন্য। প্রথম কয়েকটা কেস হারার পরে রঘুবীর বীরকে উৎসাহ দিত যে সে পারবে আস্তে আস্তে, কিন্তু যখন সে একের পর এক কেস হেরেই চলছিল তখন রঘুবীরও সন্দেহ হতে থাকে বীরের লয়ারের পড়াশোনা নিয়ে, কিন্তু তারপরও সে তাকে উৎসাহিত করে যে সে একটা না একটা সময় অবশ্যই পারবে। এরপরে ছোট্ট মেয়ে পূজাকে তার মায়ের সাথে আদালত চত্বরে দেখা যায়। তার মা একজন লয়ারের সাথে কথা বলছিল। আসলে পূজার বাবার রামের ওপরে আরোপ লাগানো হয়েছে সে তার মালিকের গাড়ি চুরি করেছে, কিন্তু রামের স্ত্রী কখনোই এটা মানতে নারাজ যে তার হাজবেন্ড গাড়ি চুরি করেছে। লয়ার তাকে বলে, তোমার হাজবেন্ড রাম যদি গাড়ি চুরি নাই করে থাকে তাহলে সে কেন পুলিশ থেকে পালাচ্ছে? পুলিশের কাছে সে সারেন্ডার করতে বলো, কিন্তু সে যদি এটা না করে পুলিশ ধরেই নেবে যে সে অবশ্যই চুরি করেছে, তখন আমাদেরও আর কিছু করার থাকবে না। এছাড়া উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেককে টাকা খাওয়াতে হবে। অন্যদিকে পূজার মার কাছে এত টাকা ছিলও না, সেই লয়ারকে রিকোয়েস্ট করছিল, হাত জোর করে মিনতি করছিল, কিন্তু সেই লয়ার তার কোনো কথাই শোনে না। ছোট্ট মেয়ে পূজা হঠাৎ করেই চোখ পড়ে একজন লয়ার চেয়ারের উপরে তার কোটটা ফেলে রেখে গেছে। দৌড়ে পূজা সেই কোটটা নিয়ে সেই লয়ারকে সেই কোটটা ফেরত দেয়। তখনই দেখা যায় সেটা ছিল বীরের কোট। বীর পূজাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? পূজা তখন বলে, আমার মায়ের সাথে এসেছি। তখনই পূজার মা তাকে নিয়ে যায়, আর কাঁদতে কাঁদতে বলে, গরিবের জন্য কেস লড়ার কেউ নেই। বীরের পূজার জন্য মায়া হয়, সে পূজার মাকে ডাকে আর বলে, পূজার জন্য আমি এই কেসটা আপনাদের হয়ে ফ্রিতে লড়ব। এতে পূজা এবং তার মা দুজনেই খুব খুশি হয়ে যায়। এদিকে বিধি তার হবু হাজবেন্ড পঙ্কজের সাথে দেখা করতে এসেছিল একটি রেস্টুরেন্টে, কিন্তু সেখানেও বিধির কোনো মনোযোগী ছিল না পঙ্কজের দিকে, বরং সেখানে সে বসে বসে বালার মার্ডার কেস রিলেটেড নিউজগুলোই দেখছিল। এটা খেয়াল করছিল পঙ্কজ। ঠিক সেই সময়টাতে রেস্টুরেন্টে দুইজন পুলিশ চলে আসে, আর পুলিশকে দেখার পরেই বিধি একেবারেই ঘাবড়ে যায়। কি করবে কি করবে না বুঝতে না পেরে হঠাৎ করেই সেখান থেকে কিছু না বলেই সে পালিয়ে চলে আসে।
আর এতে পঙ্কজের সন্দেহ হয়। বিধি অবশেষে পঙ্কজকে বালার মার্ডারের সব কথা খুলে বলে এবং সে যা দেখেছে সেটাও খুলে বলে। সেই মার্ডার স্পট থেকে সাদা পোশাক পরা একজন লোককে যে সে আসতে দেখেছে সেটাও বলে। পঙ্কজ বলে, তুমি এত সব কিছু জানার পরেও পুলিশের কাছে কেন যাওনি? আমাদের সুনাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে পুলিশকে সহযোগিতা করা, তোমার অবশ্যই পুলিশ স্টেশনে যাওয়া উচিত। পঙ্কজের কথাতে বিধি রাজি হয় পুলিশ স্টেশনে যাওয়ার, কিন্তু তারপরও তার মন থেকে ভয় একেবারে কাটছিল না। পরদিন ভয় ভয় নিয়েই সে পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু পুলিশ অফিসার তখন অন্য কেস নিয়ে ব্যস্ত ছিল, যার ফলে বিধিকে সেখানে ওয়েট করতে বলা হয়। কিছুক্ষণ বসার পরে বিধির মনের ভয়টা আরো বেড়ে যায়, যার ফলে পুলিশ অফিসারকে না বলেই আবারও বিধি সেখান থেকে চলে আসে। আর ঠিক ওই সময়টাতে ভি সেখানে এসেছিল রামকে বেল করানোর জন্য, কিন্তু সেখানে আসার পরে পুলিশ অফিসারের কাছ থেকে বীর জানতে পারে যে রামের বেল হবে না, কারণ এটাই রামের প্রথম চুরির কেস নয়। এরপরে পুলিশ অফিসার রামের আগের কয়েকটা চুরির কেসও বীরের সামনে এনে দেয়। বীর তো অবাক হয়ে যায়, কারণ রামের এই চুরির বিষয়গুলো বীর আগে কোনোভাবেই জানত না। পূজার মায়ের কথায় সরাসরি এখানে চলে এসেছিল। এরপরে সে পূজার মায়ের সাথে দেখা করে এবং তাকে বলে, আপনি কেন আমাকে আগে রামের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেনি? এভাবে তাকে রেগে কথা বলতে থাকে। পূজার মা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, আমার হাজবেন্ড আগে চুরি করত, কিন্তু যখন থেকে পূজা হয়েছে সে পূজার কসম দিয়ে আমাকে কথা দিয়েছে আর চুরি করবে না। আর এরপর থেকে সে আর কখনো চুরিও করে নাই। আর আমার হাজবেন্ড রাম সবসময় ছোটখাটো জিনিস চুরি করত, গাড়ির মতো এমন বড় বা দামি জিনিস সে কখনোই আগে চুরি করেনি আর চুরি করতেও পারে না। আর আমি আপনাকে আগে এই কথাটা বলিনি, আমি ভেবেছিলাম হয়তো এই কথাটা শুনলে আপনিও কেসটা নেবেন না। আমার বিশ্বাস আমার হাজবেন্ড গাড়িটি চুরি করেনি। এরপরে বীর চলে আসে রামের মালিকের বাড়িতে, যার নাম ছিল সুরজ। সুরজের সাথে বীর কথা বলতে থাকে যে রামের ছোট্ট একটি মেয়ে রয়েছে পূজা, আর সেই পূজার খাতিরে অন্তত আপনি এই কেসটা উঠিয়ে নিন। সুরজ বলে, আপনি আমার গাড়িটি আমাকে ফেরত দিয়ে দিন, আমি কেসটা উঠিয়ে নেব। তখনই বীর সেই গাড়ি চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সুরজ বলে, সেদিন রাম ছুটিতে ছিল, 9:30 আমি গাড়ি পার্ক করে সেখান থেকে চলে যাই, কিন্তু 30 মিনিট পরে গাড়িতে রাখা কিছু ডকুমেন্ট নেওয়ার জন্য আবারও ফিরে আসি, কিন্তু তখনই দেখতে পাই আমার গাড়িটি আর সেখানে নেই। আর এরপরেই গাড়িটি সেখান থেকে উধাও ছিল। এভাবে আরো কিছু ইনফরমেশন বীর তার কাছ থেকে জিজ্ঞেস করতেই যাবে, তখনই সুরজের ছেলে ভিকি সেখানে চলে আসে। আর ভিকি যখন জানতে পারে যে বীর গাড়ি চুরির ব্যাপারটা নিয়ে তার বাবার সাথে কথা বলতে এসেছে, সে অদ্ভুত রকম ব্যবহার করতে থাকে, যেটা বীরের নজরে আসে এবং তার সন্দেহ হয়। আর এরপরের কয়েকদিন সে ভিকির ওপরে নজর রাখতে শুরু করে, আর সে দেখতে পায় ভিকি এতটুকু একটা ছেলে, কিন্তু সে তার বন্ধুবান্ধবের পেছনে অঢেল টাকা ভাঙছে। আর একদিন সুযোগ বুঝে বীর ভিকিকে কোনো একটা জায়গায় ধরে ফেলে এবং তাকে কিছুটা মারধর করে জিজ্ঞেস করে, তুমি মাত্র কলেজে পড়ো, কিন্তু তুমি তোমার বন্ধুবান্ধবের পেছনে এত টাকা কিভাবে উড়াচ্ছ? তুমি নিশ্চয়ই তোমার বাবার গাড়িটি চুরি করেছ আর সেটা বিক্রি করে দিয়েছ। আমাকে সত্যিটা বলো, নয়তো আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেব। এছাড়া বীর ভিকির ব্যাপারে অনেকটাই শিওর ছিল, কারণটা হচ্ছে বেশ কিছু ক্যাশ টাকা পেয়েছিল, আর যেটা থেকে সে নিশ্চিত হয়ে যায় ভিকি সে গাড়িটা চুরি করেছে। যদিও ভিকি এই বিষয়টা প্রথমে অস্বীকার করে, কিন্তু চাপে পড়ে এবং সব প্রমাণ পাওয়ার পরে ভিকি স্বীকার করে নেয়, হ্যাঁ, সেই তার বাবার গাড়িটি বিক্রি করে দিয়েছে। বীর তখন বলে, ঠিক আছে, সে এই বিষয়টা তার বাবা সুরজের সামনে যেয়ে বলবে, যাতে করে সুরজ রামের ওপর থেকে কেসটা উঠিয়ে নেয় এবং সে রামকে বেল করাতে পারে। কিন্তু ভিকি বলে সে কোনোভাবেই এটা তার বাবার সামনে বলবে না, তার বাবা তাকে মেরেই ফেলবে। সেই যাই করুক না কেন, পুলিশে ধরিয়ে দিলেও সে এই কথাটা কখনোই স্বীকার করবে না। এরপরে বীর ভিকিকে জিজ্ঞেস করে, তুমি তোমার বাবার গাড়ি বিক্রি কেন করেছো? ভিকি বলতে থাকে, আসলে আমি আমার বাবাকে ঘৃণা করি, তার ক্ষতি করার জন্যই আমি উঠে পড়ে লেগেছিলাম, গাড়ির কোনো একটা জিনিস নষ্ট করে দেব, আর এই জন্যই রাতের বেলা আমি গাড়ির কাছে গিয়েছিলাম, কিন্তু তখনই কারো পায়ের শব্দ শুনতে পাই আসার, আর এই জন্য আমি গাড়ির পেছনের সিটে লুকিয়ে গিয়েছিলাম, আর গাড়িটি চলতে শুরু করে। রাতের বেলা আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ বাবা যদি জানতে পারে এই রাতের বেলা আমি তার গাড়িতে হাত লাগিয়েছি, সে আমার হাতটাই হয়তোবা ভেঙে ফেলবে। এরপরে যখন গাড়িটি রেখে কোথাও চলে যায়, আমি ওই সময়টাতে ভয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসি। এরপরে বন্ধুদের মাধ্যমে সেই গাড়িটা আমি বিক্রি করে দেই। এদিকে পুলিশরা সিসিটিভিতে থাকা সেই মেয়েটির খোঁজ করতে করতে একটা সময় জেনে যায় যে মেয়েটির নাম বিধি, আর সে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। আর অবশেষে অ্যান্টনি বিধির সাথে দেখা করে। বিধি চাপে পড়ে পুলিশকে সবকিছু বলে দেয়। এছাড়া এটাও বলে সে সেদিন খুনিকে দেখেছিল, আর খুনিকে আবার যদি সে দেখতে পায় তাহলে সে অবশ্যই চিনতে পারবে। এরপরে বীর চলে আসে পূজার মায়ের কাছে
এবং সে পূজার মায়ের ফোন থেকে রামের সাথে কথা বলে যে এখনো ফেরার ছিল। বীর রামকে জিজ্ঞেস করে 27 জুলাই রাতে অর্থাৎ যেদিন কার চুরি হয়েছিল ওই দিন তুমি কোথায় ছিলে। রাম বলে, স্যার আমি সত্যি বলছি, আমি গাড়ি চুরি করিনি, আর ওই রাতে আমি কোলাবাতে ছিলাম। এরপরে বীর তার বন্ধু রঘুবীরকে নিয়ে চলে যায় কোলাবাতে এবং সেখানে যে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটা দোকানে। অবশেষে একটা দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজে তারা রামকে দেখতে পায়, অর্থাৎ রাম সত্যি বলছিল। পরের দিনই বীর, পূজা এবং তার মা এছাড়া রঘুবীর তারা আদালত চত্বরে অপেক্ষা করছিল রামের সেই কেসটা আদালতে নিষ্পত্তি করার জন্য। যখনই আদালতে রাম চলে আসে তখনই সিভিল ড্রেসে কয়েকজন পুলিশ অফিসার রামকে ধরে ফেলে। রাম চিৎকার করে বলতে থাকে, আমি গাড়ি চুরি করিনি। বীর পুলিশের সাথে যে কথা বলে পুলিশ অফিসার অ্যান্টনিকে বলে যে রাতে অর্থাৎ 27 জুলাই তারিখে কার চুরি হয়েছিল ওই রাতে রাম সুরজের বাসার আশেপাশে নয় বরং কোলাবাতে ছিল, আর সেটা সিসিটিভি ফুটেজ থেকে প্রমাণিত, আর আমরা সেই ফুটেজটা সাবমিটও করে দিয়েছি। অ্যান্টনি বলে, সেই ফুটেজ থেকেই জানা গেছে আমরা রামকে গাড়ি চুরি নয় বরং খুনের কেসের আসামি হিসেবে অ্যারেস্ট করছি, কারণ সেই ফুটেজ থেকেই প্রমাণিত হয়েছে রাম একজনকে খুন করেছে। বীর অবাক হয়ে যায় যখন জানতে পারে রামকে অ্যারেস্ট করা হয়েছে সেই লয়ার বালার মার্ডার কেসে। সে কি করবে বুঝতে পারছিল না। এদিকে রামকে সেলে আনার পরে তাকে প্রচন্ড টর্চার করা হয়, এতটাই টর্চার করা হয় যে রাম একেবারে গুরুতর আহত হয়ে পড়ে। অন্যদিকে রামের এই অ্যারেস্ট দেখে রামের মেয়ে, স্ত্রী, তার বোন এবং মা সবাই অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে অ্যাডমিট করা হয়। বীর তাদের সাথে হসপিটালে দেখা করতে আসে। এছাড়া সে বুঝতে পারছিল না যে সিসিটিভি ফুটেজটা সে রামকে নির্দোষ প্রমাণ করার জন্য সাবমিট করেছে সেই ফুটেজ দিয়ে তারা রামকে অপরাধী কিভাবে বানিয়ে ফেলল। বীর তাদের আশ্বস্ত করে যে করেই হোক সে রামকে নির্দোষ প্রমাণ করবে। বীর রামের সাথে দেখা করতে আসে জেলে এবং জিজ্ঞেস করে, তুমি যদি বালাকে খুন নাই করে থাকো তাহলে 27 তারিখ রাতের বেলাতে তুমি কোলাবাতে কেন গিয়েছিলে। কিন্তু এই বিষয়টাতে রাম একটাও কথা বলে না, একদম চুপচাপ বসে থাকে। যাই হোক, বীর রামকে বেল করানোর চেষ্টা করে কিন্তু পুলিশ অফিসার সেই বেলও মঞ্জুর করে না। এছাড়া পুলিশের কাছ থেকে বীর এটাও জানতে পারে যে পুলিশরা একেবারে নিশ্চিত বালার খুনটা রামই করেছে, কারণ মারা যাবার আগে বালার বাস স্ট্যান্ডে যার সাথে ফাইট হয়েছিল অর্থাৎ বালার গায়ে যে হাত তুলেছিল সেটা রামই ছিল। জেলে আবারও বীর যখন রামের সাথে দেখা করতে যায় এবং বালার গায়ে সে কেন হাত তুলেছিল সেটা জিজ্ঞেস করে, তারপরও রাম সেই বিষয়ে একবারের জন্য মুখ খুলে না। রাম উল্টো বলে, হ্যাঁ বাস স্ট্যান্ডে আমি ওকে মেরেছিলাম, এতটাই মার মেরেছিলাম ওর হাত পা ভেঙে দিতে চেয়েছিলাম, আর এরপরে মার খাওয়ার পরে ও কখনো আমার সামনে আসার সাহসই করেনি, না হলে আমি ওকে মেরে ফেলতাম। ভালোই হয়েছে ও মারা গেছে, কিন্তু রাম বালাকে কেন মারতে চাইছে এই বিষয়টা সে একবারের জন্যও বলে না। অবশেষে কেসটা আদালতে ওঠে, যেখানে বালার হয়ে কেসটা লড়ছিল সাতিয়া, বালাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। অন্যদিকে রামকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়ছিল বীর। সাতিয়া প্রথমেই ফরেন্সিক ডক্টরকে ডাকে এবং আদালতে বলতে বলে যে কিভাবে বালার খুনটা করা হয়েছিল। ফরেন্সিক ডক্টর বলে, শার্প কোনো অবজেক্ট দিয়ে বালার গলার বাম দিকে আঘাত করা হয়েছিল, যার ফলে মারাত্মক ব্লিডিং হয়। এছাড়া সে একটা শক পায়, যার ফলে বালার হার্ট অ্যাটাক হয়ে যায়, আর এতে করে একটা সময় ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু ওই সময়টাতে বৃষ্টি থাকার কারণে ফুটপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছুই পাওয়া যায়নি, যার ফলে এটা প্রমাণ করা একেবারেই মুশকিল যে রাম বালার খুন করেছে। কিন্তু সাত্যা প্রমাণ করে দেয় যে এর আগে বালার সাথে বাস স্ট্যান্ডে রামেরই ঝগড়া হয়েছিল, সেই তার উপরে চড়াও হয়েছিল। এছাড়া বালা যে সময় খুন হয় ওই রাতে কোলাবাতে রামের থাকা এবং সেই একই রোডে তার আসা যাওয়াকে কেন্দ্র করে এটা নিশ্চিতভাবে প্রমাণ করা যায় যে রামই বালাকে খুন করেছে। এরপরে সাত্যা বালার বাবাকে ডাকে, যেখানে বালার বাবাও কাঁদতে কাঁদতে বলে, এই রামই আমার ছেলেকে খুন করেছে। একবার তো বাস স্ট্যান্ডে সবার সামনে সে তাকে মারধর করেছে, আরেকবার সে তাকে এতটাই মারধর করেছে তার হাত পা দিয়ে রক্ত বের হচ্ছিল, মুখের অনেকটা জায়গায় ছিলে গিয়েছিল, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়েছে। আমি ওই সময়টাতে পুলিশের ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য পুলিশকে কথাটা বলিনি, কিন্তু এখন আমার আফসোস হচ্ছে যদি তখন আমি পুলিশে কমপ্লেন করতাম তাহলে হয়তো আমার ছেলে বালা আজকে বেঁচে থাকতো। আর অবশেষে সাত্যা সেই খুনের প্রত্যক্ষদর্শী বিধিকে সেখানে ডাকে। কাঠগড়ায় ডাকার পরে সাত্যা তাকে কিছু প্রশ্ন করে। এরপরে বীরের পালা চলে আসে। সে রামকে নির্দোষ প্রমাণ করার জন্য বিধিকে ভাসাতে থাকে আর বলে, সিসিটিভি ফুটেজে ক্রাইম স্পটে রামকে নয় বরং আপনাকে দেখা গেছে, তাই খুনটা রাম না করে আপনিও তো করতে পারেন।
বালার সাথে আপনার কি পার্সোনাল কোনো শত্রুতা আছে? এছাড়া রাম যে বালাকে খুন করেছে এটা তো আপনি নিজের চোখে দেখেননি, তাই আপনাকে প্রত্যক্ষদর্শী প্রমাণ হিসেবেও গ্রহণ করা যায় না। বালার খুনের কেসে আপনাকেও তো সন্দেহ করা যায়। আর যখন এটা বলা হয় তখন আদালতে হইচই পড়ে যায়। বীর বলে বিধির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তার কয়েকদিন সময় লাগবে। আসলে বীর এটা এমনি বলেছিল, সে আসলে আসল খুনির কাছে পৌঁছাতে চাইছিল, এই জন্য তার সময় দরকার। আর এজন্য বিধি শুধুমাত্র তার একটা অজুহাত ছিল, কারণ বীর নিজেও জানে বিধি এই খুনটা করতে পারে না। কিন্তু এই বিষয়টার কারণে বিধির লাইফে অনেক প্রভাব পড়ে। তাকে তার কোম্পানি থেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এছাড়া তার পঙ্কজের সাথে বিয়েটাও ভেঙে যায়। এছাড়া বীর বারবার বিধির সাথে দেখা করতে এসেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করছিল। আর এতে বিধি প্রচণ্ড রেগে যায়, বীরকে অনেক কথা শুনিয়ে দেয়। আদালতের পরের শুনানিতে পুলিশ অফিসার অ্যান্টনি খুবই গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স হাজির করে। সে বলে সেই সিসিটিভি ফুটেজটা তারা আরো ভালো করে দেখেছে। আর একটা সময় সেই ফুটেজে একটা বিদ্যুতের ঝলকানি হয়, বজ্রপাত। আর সেই ঝলকানিতে বীরের লাশের পাশে একটা ছায়া দেখা যায়, যে ছায়াটা দেখে বোঝা যাচ্ছিল খুনি সেখানে হুডি এবং প্যান্ট পরেছিল। যার ফলে এটা থেকে বোঝা যায় যে খুনি এখানে বিধি বা রাম কেউ নয়, কারণ বিধি সেখানে রামকে দেখেছিল সাদা শার্ট পরা, অন্যদিকে খুনি পরা ছিল হুডি, যার ফলে রাম বালাকে খুন করতেই পারে না। এরপরে বীর রাম যে খুন করেনি সেটা প্রমাণ করার জন্য অ্যান্টনিকে ডাকে আর বলে প্রথমবার রাম ভালার উপরে বাস স্ট্যান্ডে সবার সামনে হামলা করেছিল, কিন্তু পরের বার আপনি যেটা বললেন রাম বালার উপরে হামলা করেছিল, এটার কি কোনো প্রমাণ রয়েছে? অ্যান্টনি বলে না, কিন্তু বালা নিজেই তার বাবাকে বলেছে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বালার চোখে মুখেও আহত হওয়ার চিহ্ন ছিল। আর আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম সেদিন বালার কোনো বাইক অ্যাক্সিডেন্ট হয়নি, আর বালার রাম ছাড়া অন্য কারোর সাথে শত্রুতাও ছিল না, যার ফলে এটা সহজেই বোঝা যায় যে এই কাজটা রামই করেছে। তখনই বীর প্রমাণ করে দেয় যে ওই দিন বালার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল 27 জুন। আর 27 জুন রাম এখানে ছিলই না, সে তার মালিকের গাড়ি নিয়ে মালিককে নিয়ে গিয়েছিল নাসিক। এরপরে সুরজকে আদালতে ডাকা হয়। সুরজ বলে হ্যাঁ, 2012 সালের 27 জুন আমার স্ত্রী মারা গিয়েছিল, আর এরপরে থেকে প্রত্যেক বছরের 27 জুন আমি আমার ছেলেকে নিয়ে নাসিক যাই আমার স্ত্রীর কবরের কাছে, আর ওই দিন গাড়ি রামি চালাচ্ছিল। এরপরে বীর জেপি কনস্ট্রাকশনের মালিককে ডাকে এবং জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল। মিস্টার জেপি বলে হ্যাঁ, একটা কেসের কথা বলার জন্য আমি লয়ার বালাকে আমার কোম্পানিতে রেখেছিলাম এবং মিটিং রুমে অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু ইমার্জেন্সি একটা কারণের জন্য আমার শহরের বাইরে যেতে হয় এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বালাকে সেটা জানিয়েও দিয়েছিলাম। বালা এরপরে সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু পরদিনই শুনি বালার খুন হয়েছে। তখনই বীর বলে লয়ার বালা মারা যাওয়ার পরে আপনার কেসের জন্য কি আপনি নতুন কোনো লয়ার হায়ার করেছিলেন? মিস্টার জেপি বলে না, সেটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে গিয়েছিল, এজন্য নতুন লয়ারের আমাদের কোনো প্রয়োজনই পড়েনি। তখনই বীর জজকে বলে আমার সন্দেহ হচ্ছে মিস্টার জেপি কেসের বাহানায় লয়ার বালাকে ডাকে এবং তাকে খুন করে, কারণ তার যদি সেই কেসটা সেটেলমেন্টই করার হতো তাহলে সে বালাকে কেন ডাকবে? আগে থেকে সে সেটেলমেন্ট করত। আমার এই কেসটা নিয়ে আরেকটু তদন্ত করার জন্য সময় চাই, যাতে করে আমার ক্লায়েন্টের রাম নির্দোষ হয়েও শাস্তি না পায়। কোর্টের শেষে বিধি পুলিশ অফিসার অ্যান্টনিকে বলে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যই এই কেসটা থেকে আমি বের হতে পেরেছি, আমাকে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। পুলিশ অফিসার অ্যান্টনি বলে থ্যাংক ইউ বলতে হলে বীরকে বলুন, কারণ সেই এই পয়েন্টটা আমাকে বলেছে। অবশেষে বীরের ওপর থেকে রাগ কমে যায় এবং তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তাকে একটি রেস্টুরেন্টে ডাকে। এরপরেই দেখা যায় বীর তার সাথে কথা বলে সেখান থেকে বাড়ি ফেরার জন্য বের হয়ে পড়ে, কিন্তু রাস্তায় বের হতেই একজন বাইকার বীরের উপরে হামলা করে বসে। বীর কোনোভাবে সেই হামলা থেকে বেঁচে যায় এবং ভয় পাওয়ার পরিবর্তে বীর দৌড়ে সে বাইকারের পিছু করতে থাকে, আর সেটাকে ফলো করতে করতে সে পুরাতন একটা ফ্যাক্টরিতে চলে আসে যেটা বন্ধ ছিল। কিন্তু তখনই দেখা যায় সেখানে আগে থেকেই আরো অনেকজন অপেক্ষা করছিল বীরের জন্য। তারা অতর্কিতভাবে বীরকে হামলা করে বসে, কিন্তু বীর তাদের সাথে লড়াই করে এবং প্রাণপণ লড়াই করে তাদের সবাইকে পরাস্ত করে। কিন্তু তারপরও সেই লোকগুলো বীরকে বলছিল যদি নিজের জীবনকে ভালোবাসো, যদি জীবনে বাঁচতে চাও, তাহলে অবশ্যই এই কেসটা থেকে দূরে সরে যাও। বীর তাদের আরো মারধর করে আর জিজ্ঞেস করে তাদেরকে কে পাঠিয়েছে তাকে মারার জন্য।
কিন্তু সেই লোকগুলো অনেক মার খাওয়ার পরেও কোনোভাবেই মুখ খোলে না, বরং কোনোভাবে তারা বীরের হাত থেকে পালিয়ে যায়। বীর কোনোভাবেই জানতে পারে না সেই লোকগুলোকে কে পাঠিয়েছে তাকে মারার জন্য। বাসায় আসার পরে বীর রঘুবীরের সাথে কথা বলে। রঘুবীর পুরো বিষয়টা জানার পরে সে সরাসরি সন্দেহ করতে থাকে জেপি কোম্পানির মালিক মিস্টার জেপির ওপরে। কারণ বীর আজকেই কোর্টে মিস্টার জেপিকেও এই খুনের সাথে রিলেট করে ফেলেছে এবং বলেছে সেও বালাকে খুন করতে পারে। আর এরপরেই রঘুবীর মিস্টার জেপির সব খুঁটিনাটি তথ্য বের করতে শুরু করে। অন্যদিকে বীর বালার সব খুঁটিনাটি তথ্য খুঁজে বের করতে শুরু করে, বালার ব্যাপারে আরও জানতে শুরু করে। আর ইনফরমেশন কালেক্ট করার জন্য বিধিকে বীর বালার বাসায় পাঠায়। যেহেতু বালা খুনের বিপক্ষে বীর এই কেসটা লড়ছিল, তাই সে চায় না। বিধি সেখানে যেয়ে বালার বাবার সাথে কথা বলে। বালার বাবা বিধির জন্য যখন চা বানাতে যাবে ঠিক ওই সময়টাতে সুযোগ বুঝে বিধি চলে যায় বালার রুমে এবং পুরো রুমটা সার্চ করে। আর সেখানে সে একটা ডক্টর প্রেসক্রিপশন পায়, যেটা সে বীরকে দেয়। আর এটা ছিল সেই প্রেসক্রিপশন যেদিন বালা বাইক অ্যাক্সিডেন্ট করার পরে সেই ডক্টরের কাছে যেয়ে ট্রিটমেন্ট করেছিল। পরের শুনানিতেই বীর সেই ডক্টর রাওকে কাঠগড়ায় ডাকে এবং জিজ্ঞেস করে বীরের ব্যাপারে। সেই ডক্টর বলে, হ্যাঁ, বীর সেই দিন বাইক ওভার স্পিডে চালানোর জন্য অ্যাক্সিডেন্ট করে এবং তার হাত এবং মুখে অনেকটাই ছিলে গিয়েছিল, রক্ত বের হয়ে গিয়েছিল। একটা ক্ষত দেখলে বোঝা যায় সেই ক্ষতটা কিভাবে হয়েছিল। সেই ক্ষত দেখার পরে যদি আমরা বুঝতে পারতাম যে কেউ তাকে মারধর করেছে, তাহলে ফর্মালিটিস ছাড়া কোনোভাবেই আমরা ট্রিটমেন্ট শুরু করতাম না। এরপরে মিস্টার সাত্তে বলে, হ্যাঁ, বুঝে নিলাম, সেটা একটা দুর্ঘটনা ছিল, সেটার উপরে রামের কোনো হাত ছিল না, কিন্তু বাস স্ট্যান্ডে রামই বালার উপরে আক্রমণ করেছিল, আর এটা একেবারেই সত্যি। এর পেছনে একটা কারণও রয়েছে। আসলে রামের ছোট বোনের সাথে বালার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু রাম এই সম্পর্কটা কোনোভাবে মেনে নিতে পারেনি। প্রথম দিকে রাম বালার সাথে দেখা করে তাকে অনেকবার বুঝিয়েছে। বালা যখন কথা শুনেনি, এরপরে সে রেগে গিয়ে বাস স্ট্যান্ডে সবার সামনে বালাকে মারধর করে। এরপরেও যখন বালা কথা শুনছিল না, অবশেষে রেগে গিয়ে রাম বালাকে খুন করে ফেলে। এছাড়া আর কি বা কারণ থাকতে পারে? কারণ বালা যে রাতে মার্ডার হয় ঠিক ওই একই রাতে রাম সেই এরিয়াতে ছিল। যদি সে বালাকে খুন না করে, তাহলে সেই দিন ওই এরিয়াতে সে কেন ছিল সেটাও সে আদালতে বলছে না। তার মানে এটাই বোঝা যায় রাম সেদিন বালাকে খুন করার জন্যই সেই এরিয়াতে গিয়েছিল। আর তখনই আদালতের সময় শেষ হয়ে যায়। জজ বলে এই মাসের 29 তারিখে এই কেসের রায় দেয়া হবে। বাইরে বের হওয়ার পরে বীর প্রচন্ড রেগে যায় রামের ওপরে, যে বালার সাথে তার ছোট বোনের যে একটা সম্পর্ক ছিল এটা রাম কেন তাকে বলেনি। কিন্তু রাম তারপরও এই বিষয়ে একটা কথাও বীরকে বলে না, সে চুপচাপ পুলিশের সাথে চলে আসে। বীর অবাক হয়ে যায় যে রাম এই ব্যাপারে কেন কিছু বলছে না। সে কেসটা আরো ডিটেলসে ইনভেস্টিগেশন করতে থাকে এবং সে বালার কল রেকর্ডও পেয়ে যায়। সেখান থেকে সে দেখতে পায় মারা যাবার ঠিক আগ মুহূর্তে সে কারোর সাথে ফোনে কথা বলছিল, কিন্তু সেটা কে? এদিকে মিস্টার সত্য যখন জানতে পেরেছিল তার অপোজিটে মিস্টার বীর এই কেসটা লড়ছে, তখন সে ওভার কনফিডেন্ট ছিল যে এই কেসটা সেই জিতবে এবং সেই ওভার কনফিডেন্স থেকেই মিস্টার সত্য তার ভিজিটিং কার্ডটা বীরকে দিয়েছিল। আর মিস্টার সত্য তাকে অপমান করে বলেছিল যদি এই কেসটাতে তার কোনো সাহায্য লাগে সেজন্য মিস্টার সত্যকে কল করে। ওই সময় বীরের সেই নাম্বারগুলো চোখে পড়েছিল। এছাড়া বালার কল লিস্টেও ঠিক একই রকম একটা নাম্বার দেখতে পায়, যেগুলো মিস্টার সত্যের কল নাম্বার ছিল। বীর দেখতে পায় বালার সাথে মিস্টার সাত্যার ভিজিটিং কার্ডে যে 3টে নাম্বার দেয়া ছিল সেটার মধ্যে একটা নাম্বারের বেশ কয়েকবার কথা হয়েছে। তখন বীর এই নাম্বারটায় কল করে, কিন্তু সেই নাম্বারটা বন্ধ ছিল। এরপরে সেই নাম্বারের লোকেশন ট্রেস করে সে পৌঁছে যায় আশ্রা অনাথ আশ্রমে। সেই অনাথ আশ্রমে আসার পরে বীরের একটা খটকা লাগে, কারণ সেদিন ভিকি তাকে কিছু কথা বলেছিল। রাতে গাড়িটা একটা জায়গায় নিয়ে এসেছিল, সেই জায়গাটা আর কোথাও নয়, এই আশ্রা অনাথ আশ্রম। বীর সাথে সাথে ভিকিকে কল করে আর বলে তুমি যেদিন তোমার বাবার গাড়িটা চুরি করেছিলে সেটা তো আশ্রা অনাথ আশ্রমের সামনে থেকেই, তাই তো? সেদিন কি তোমার বাবাই গাড়িটি চালাচ্ছিল? ভিকি বলে সেদিন মনে নেই, হয়তোবা অন্য কেউ চালাচ্ছিল, আমার ঠিক মনে নেই। তখনই ভিকির সাইড থেকে একটা গানের সুর সে শুনতে পায়। ঠিক একই সুর সেই আশ্রা অনাথ আশ্রমের সামনে থেকেও সে শুনতে পায়, যেটা বাচ্চারা প্রেয়ার হিসেবে গাইছিল। যখন সেই সুরটার ব্যাপারে ভিকি তাকে জিজ্ঞেস করে, ভিকি বলে এই গানের সিডিটা তার বাবা টিভিতে চালিয়েছে। এরপরেই পরের শুনানিতে ভির প্রথমে ভিকিকে কাঠগড়ায় ডাকে। ভিকিকে কাঠগড়ায় ডাকে। এছাড়া পুলিশ অফিসার অ্যান্টনিকেও, এবং বলতে পারে সেদিন পুলিশ স্টেশনে কি হয়েছিল। এরপরে আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পুলিশ স্টেশনে পুলিশ অফিসার অ্যান্টনি সুরজকে ডাকে আর বলে আপনি তো বলেছিলেন সেই গাড়িটা আপনার জানের থেকেও প্রিয়, কিন্তু প্রাণের থেকে প্রিয় সেই গাড়িটার কথা তো আপনি একেবারে ভুলে গিয়েছেন। এছাড়া আপনি বলেছিলেন আপনার সেই গাড়িটা আপনার বাড়ির সামনে থেকে চুরি হয়েছে,
কিন্তু চোর তো বলেছে সেই গাড়িটা সেও আশ্রা অনাথাশ্রম থেকে চুরি করেছে। সুরজ অবাক হয়ে যায়। তখনই পুলিশ অফিসার অ্যান্থনি বলে, চোরের সাথে আপনি দেখা করতে চাইবেন না? তখনই ভিকিকে সেখানে ডাকা হয়। অ্যান্থনি বলে, আপনার ছেলে ভিকি আপনার গাড়িটা চুরি করে পুরাতন গাড়ি বাজারে বিক্রি করে দিয়েছে। এতে সুরজ প্রচন্ড রেগে যায় এবং পুলিশ স্টেশনে সবার সামনে ভিকিকে প্রচন্ড মারধর করতে শুরু করে। ভিকি বলে, হ্যাঁ, তুমিও আমার মায়ের মতো আমাকে মেরে ফেলো। সুরজ অবাক হয়ে যায় আর বলে, কি বলছো? তোমার মাকে যে খুন করেছে সে তো জেলে। ভিকি বলে, হ্যাঁ, সবার কাছেই সে আমার মায়ের খুনি, কিন্তু আপনি হয়তো জানেন না, যেদিন আপনি আমার মাকে খুন করেছেন আমি নিজের চোখে দেখেছিলাম। তখন আমি ছোট ছিলাম, ভয় পেয়েছিলাম সবাইকে বলতে, কিন্তু সেই দিনের পরে থেকে আমি সবসময় আপনাকে ঘৃণা করে এসেছি। কিন্তু আজকে আর নয়, আমি সবাইকে বলে দেব যে আপনি আমার মাকে খুন করেছেন। আপনি একজন খুনি, আর সেই দিন গাড়িটা আপনি অরফানেজের সামনে নিয়ে এসেছিলেন। আমার তো মনে হয় বালাকেও আপনি খুন করেছেন। ঘটনা বর্তমানে চলে আসে। সুরজকে কাঠগড়ায় ডাকা হয়। বীর বলে, বালার খুনের রাতে পুরো বিষয়টা কি কি হয়েছিল সেদিন আমি খুলে বলছি। আসলে সেই আশ্রা অনাথাশ্রমটা মিস্টার সুরজেরই। মিস্টার সুরজ তার সেই আশ্রা অনাথাশ্রমের আড়ালে তার সব অবৈধ কাজকর্ম করে। এতে করে সুরজ সেই এরিয়াটা খুব ভালো করে চেনে। কোথায় কি আছে না আছে সবকিছু জানে। কোথায় কোন সিসিটিভি ক্যামেরা কতটুকু পর্যন্ত ক্যাপচার করে এবং কতটুকু বাইরে থাকে সে সবকিছু সে জানে। আর এই জন্য সুরজ ওই রাতে এমন একটা ব্লাইন্ড স্পট খুঁজে নেয় যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা তাকে খুঁজে পাবে না। অন্যদিকে আমার ক্লায়েন্ট রাম ভুলবশত সেই এরিয়া থেকে অর্থাৎ মার্ডার স্পট থেকে 400 মিটার দূরে বিধির সাথে ধাক্কা খায়। আর এর কিছুক্ষণ পরে বিধি যখন রক্তাক্ত বালাকে পড়ে থাকতে দেখে সে বুঝে নেয় যে তার সাথে ধাক্কা খাওয়ার পরে তাড়াহুড়ো করে যে লোকটা পালিয়ে গেছে সেই রামই হয়তো খুনি। কিন্তু সেই সময় বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি থেকে বাঁচার জন্যই রাম তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যাচ্ছিল। এছাড়া বালার পোস্টমর্টম রিপোর্টের সাথে সুরজের স্ত্রীর পোস্টমর্টম রিপোর্ট যখন ম্যাচ করে পুলিশ, তখন দুটো সেমই হয়, একইভাবে খুন করা হয়েছে। আর এটা তখনই পসিবল হয় যখনই দুটো মানুষকে একজনই খুন করে, আর সেটা হচ্ছে সুরজ। এছাড়া ভিকির কথা যদি আমরা মেনে নেই তাহলেই সেই একই কথা দাঁড়ায় যে খুনটা করেছে সুরজ। মিস্টার সুরজকে খুনি প্রমাণ করতে আমি কিছু ছোট ছোট ঘটনা পেশ করতে চাই, যেগুলো এই কেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বালা বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ডক্টর রাওয়ের কাছে গিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু সেদিন বালা একা যায়নি, বরং তার সাথে একটি মেয়েও গিয়েছিল। সেই মেয়েটিকে অন্যদিকে সুরজের স্ত্রীর খুনের দায় যখন সুরজের উপরে এসেছিল তখন সেই কেসটা নিয়েছিল সাত্যা, এবং সাত্যা সুরজকে নির্দোষ প্রমাণ করেছিল। অর্থাৎ সাত্যা এবং সুরজ একে অপরকে 10 বছর ধরে চেনে। এই কথাটা শুনতে পেরে সুরজ বুঝতে পেরে যায় যে সে কেসটা একেবারে হেরে গেছে, আর এই শকটা সহ্য করতে না পেরে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। কোর্টে হইচই পড়ে যায়। সাথে সাথে মিস্টার সাত্যাকে হসপিটালে পাঠানো হয় ট্রিটমেন্ট করার জন্য। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে সেই ভিজিটিং কার্ড থেকে বীর যখন নাম্বারটা কল করছিল অর্থাৎ সাত্যার নাম্বারে, সেই ফোন নাম্বারটা বন্ধ ছিল, কিন্তু বীর পরে সেই নাম্বারটা খোলা পায়। আর পরের দিনই বীরের সাথে দেখা করতে আসে মিসেস প্রীতি, যে ছিল মিস্টার সাত্যার সেকেন্ড ওয়াইফ। তখনই প্রীতি একটা রহস্য বলে, সেটা হচ্ছে যখনই মিস্টার সাত্যার প্রথম স্ত্রী মারা যায় তখন আমি তার আন্ডারে একজন জুনিয়র লয়ার হিসেবে কাজ করতাম। আমি খুবই গরিব ঘরের একজন মেয়ে ছিলাম, অনেক কষ্টে পড়াশোনা করেছিলাম। এরপরে সাত্য একদিন আমাকে দেখার পরে তার নিয়ত খারাপ হয়ে যায়। সে আমার বাবা মাকে ডেকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে কিনে নেয় এবং বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পরে সাত্যের সাথে আমি একেবারেই সুখী ছিলাম না, কারণ আমাদের দুজনের বয়সের পার্থক্যটা ছিল অনেক বেশি। আমি একেবারেই অসুখী ছিলাম বিবাহিত জীবনে। কিন্তু মিস্টার সাত্যার কাছে আমি ছিলাম শোপিসের মতো। সে দুনিয়াকে দেখিয়ে বেড়াতো যে তার কত বিউটিফুল এবং ইয়াং একজন ওয়াইফ রয়েছে, কিন্তু আসলে সাত্যা কখনো আমার সাথে একা ঠিকঠাকভাবে কথাও বলে না। এরপরে একদিন বালার সাথে আমার দেখা করিয়ে দেয় সাত্যা। এছাড়া জেপি কনস্ট্রাকশনের একটা কেস আমাদের দুজনকে দেয় সলভ করার জন্য। আর এরপরে আমার সাথে বালার সাথে রেগুলার কথা হতে থাকে। আমাদের কথাটা ধীরে ধীরে বন্ধুত্বের রূপ নেয়, আর এরপরেই ভালোবাসায়। কিন্তু আমার এই পরিবর্তন দেখে সাত্যের সন্দেহ হতে শুরু করে। সে সন্দেহ করে নেয় যে আমার কার সাথে অ্যাফেয়ার চলছে, কিন্তু সে বুঝতে পারছিল না আমার অ্যাফেয়ারটা কার সাথে। কিন্তু একদিন আমরা ধরা পড়ে যাই, কারণ আমি আর বালা যখন বাইকে ঘুরতে গিয়েছিলাম সেখানে বাইক অ্যাক্সিডেন্ট করে আমাদের দুজনেই আহত হই। দুজনের চোট দেখার পরেই সাত্যা বুঝতে পেরে যায় যে আমার অ্যাফেয়ারটা আসলে কার সাথে। কিন্তু সাত্যা আমাদের দুজনকে সরাসরি কিছুই কখনো বলেনি। অর্থাৎ ডক্টরের কাছে সেদিন বালার সাথে যে মেয়েটি গিয়েছিল সে আর কেউ নয়,
মিসেস প্রীতি। অন্যদিকে মারা যাবার আগে যে মেয়েটির সাথে বালা ফোনে দীর্ঘ সময় কথা বলছিল সেটাও ছিল মিসেস প্রীতি। সাথিয়া যখন অ্যাফেয়ারের ব্যাপারটা জানতে পারে সে কাউকেই কিছু বলেনি, এমনকি তাদের মেলামেশায় বাধাও দেয়নি। কারণটা হচ্ছে সে ভেতরে ভেতরে আরো অনেক বড় প্ল্যান করেছিল। এরপরে সে সুরজকে কল করেছিল আর বীরকে খুন করে ফেলার অর্ডার দিয়েছিল। আর সাতিয়া প্রীতিকে ঘরের ভেতরে প্রচন্ড টর্চার এবং অমানবিক টর্চার করেছিল। আর এইসব কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়েই সাতিয়া অজ্ঞান হয়ে যায় এবং তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। বর্তমানে কোর্টের সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে জজ রামকে নির্দোষ হিসেবে মুক্তি দেয়। এছাড়া মিস্টার সুরজ এবং সাতিয়াকে অ্যারেস্ট করে এবং তাদের বিরুদ্ধে কেস আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়। কোর্ট থেকে বের হওয়ার পরে রাম সর্বপ্রথম তার মেয়ে পূজাকে জড়িয়ে ধরে আর এরপরেই বীরের কাছে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া রাম বীরকে একা ডেকে কিছু কথা বলে, সেটা হচ্ছে কেউ একজন সেদিন তাকে বারবার কল করে বলছিল যে তার ছোট বোন লতার কিছু অশ্লীল ফটো এবং ভিডিও বালার কাছে রয়েছে। আর এই জন্যই রাম সেদিন বাস স্ট্যান্ডে যেয়ে বালাকে প্রচন্ড মারধর করে। আর যেদিন বালার খুন হয়ে যায় সেই রাতেও তাকে একই নাম্বার থেকে ফোন করে বলা হচ্ছিল যদি আমি ওই এরিয়াতে না যাই তাহলে বালা আমার ছোট বোনের ফটো এবং ভিডিও ভাইরাল করে দেবে। কিন্তু আমি এখন বুঝতে পারছি এই সব কিছুর পেছনে আমার মালিক সুরজই ছিল। সুরজ আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজের খুনটাকে ঢাকতে চাইছিল, কারণ সে জানতো আমি আগে ছোটখাটো কিছু চুরি করেছিলাম। অর্থাৎ সাতিয়া এবং সুরজ দুজনে মিলে এই প্ল্যানটা করেছিল। যেহেতু রামের আগের চুরির রেকর্ড রয়েছে তাই সাতিয়ার জন্য প্রমাণ করা সহজ হয়ে যাবে যে রামই খুন করেছে। এছাড়া মিস্টার সাতিয়া 10 বছর আগে সুরজকে তার স্ত্রীর মার্ডার কেস থেকে বাঁচিয়ে যে সাহায্য করেছিল সেটারই কৃতজ্ঞতা হিসেবে সে সুরজকে দায়িত্ব দিয়েছিল বালাকে খুন করার জন্য। আর তারা দুজনেই প্ল্যান করে রামকে ফাঁসিয়ে দেয়, কারণ রামের মতো গরিব মানুষ কোনো ভালো লয়ার হায়ার করতে পারবে না কেসের জন্য, যার ফলে এই কেস থেকে তারা সহজেই জিতে যাবে। কিন্তু মাঝখানে যে বীর চলে আসবে এটা তারা বুঝতে পারেনি। বীর আছে একজন নির্দোষ মানুষকে নির্দোষ প্রমাণিত করেছে, সাজার হাত থেকে বাঁচিয়েছে, আর এতে করে সে তার বাবার স্বপ্ন পূরণ করেছে। আর এর ফলে তার বাবা আর তার উপর থেকে সব রাগ চলে গেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।